নমস্কার এবং এই স্ট্রিমিয়ার্ড লাইভে ইষ্টি কুটুম্ব গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিদ্যুৎ চক্রবর্তী, আপনাদের অতি পরিচিত। সাথে আছেন বাংলাদেশ থেকে আমার কবি বন্ধু ফারুক মোহাম্মদ ওমর ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার কবি বন্ধু ফারুক মোহাম্মদ। শঙ্কর, আমরা কি অনুষ্ঠান শুরু করব? হ্যাঁ, ওটা ক্লিয়ার পাচ্ছে ওনারা ওখানে। আমাদের অ্যাডমিনকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, আমাদের যিনি মূল অ্যাডমিন আছেন। তো আমরা শুরু করছি তাহলে। পৃথিবীর সব জননীর বুকের শিশুরা রবে নিরাপদ, একাকিত্বে কিংবা জনতায় স্বপ্নের শব্দের মুক্তি, ভালোবাসা মিশে যাবে দিগন্ত দেয়ালে। চেয়েছি নতুন দিন, গ্লানিহীন যৌবরাজ্য সৃষ্টিতে স্বাধীন, চাইনি এমন ঘোর কাল বেলা। আজকের দিনে, এই ঘোর কালবেলার দিনে, কবি এবং একাধারে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ততটুকুই প্রাসঙ্গিক যতটুকু তার কবিতা লেখার দিন থেকে আজ অব্দি তিনি আমাদের মননে প্রাসঙ্গিক হয়ে আছেন। আজ 7ই সেপ্টেম্বর কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তার জন্ম হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলা এবং আজকের বাংলাদেশ, অর্থাৎ আমার যিনি সতীর্থ এখানে বসে রয়েছেন তার নিজের দেশ বাংলাদেশের মাদারীপুর জেলা। ঠিক বলেছি ফারুক ভাই? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, তো সেই একটা সূত্র আমরা ইতিমধ্যে তৈরি করে নিয়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়, আমি এবং আপনার মধ্যে। এই কবিতা লেখালেখির ব্যাপারটা না হয় বাদই দিলাম আপাতত, কারণ তার সঙ্গে তো আমার তো কমসে কম তুলনা চলে না। মৃত্যু হয়েছিল তার 2012-তে, এবং 2012 তার মৃত্যু হওয়ার আগে 4টি দশক ধরে সেই জীবনানন্দ পরবর্তী যে আধুনিক কবিতার যুগ, সেখানে তার ছিল একচ্ছত্র দাপট। আমি আরো অন্যান্য সব কবিদের কথা মাথায় রেখেই বলছি, তাকে যদি প্রথম স্থানে আমরা বসাই তাতেও কোনো অত্যুক্তি হবে না। তার অনেকগুলো কবিতা কালজয়ী হয়ে আছে, যেমন কেউ কথা রাখেনি, হঠাৎ নীরার জন্য, তুমি, ভালোবাসি ভালোবাসি ইত্যাদি কবিতা। বিভিন্ন ছদ্মনামেও তাকে আমরা পাই, যদিও মূলত নীল লোহিত ছদ্মনামেই তাকে আমরা জানি, তাই আমাদের আজকের পোস্টারও নীল লোহিত ছদ্মনামটাই আমরা ব্যবহার করেছি। তার বিভিন্ন কবিতা এবং বিভিন্ন সাহিত্য কৃতি নিয়ে একাধিক চলচ্চিত্র রূপায়িত হয়েছে, যেমন সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি, প্রতিদ্বন্দ্বী, তাছাড়া কাকাবাবু সিরিজের বেশ কিছু সাহিত্যকর্ম নিয়ে অনেকগুলো চলচ্চিত্র হয়েছে। বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। স্মরণীয় যারা, বরণীয় যারা, তাদের জানার পাশাপাশি নিজেকে, নিজের পারিপার্শ্বিকতাকে, নিজের সমকালীন সুজনদেরও জানতে হয়। এই সূত্রেই আসুন আজ আমরা কাঁটাতারের সীমানা পেরিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আজকের অতিথি কবি তথা প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আগত, আমাদের বন্ধু দেশ বাংলাদেশ থেকে আগত সুজন বন্ধু ফারুক মোহাম্মদ ওমরের সঙ্গে। আমি প্রথমেই তার সংক্ষিপ্ত জীবন যাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। তার জন্ম ঢাকায় 1 মার্চ 1983। বাবা মৃত আজুল ইসলাম, মা আয়েশা বেগমের একমাত্র সন্তান তিনি। পড়াশোনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। লেখালেখির হাতে খড়ি কিশোর বয়স থেকেই। বিভিন্ন লিটল ম্যাগ ও জাতীয় দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় লিখে চলেছেন তিনি প্রতিনিয়ত। সাহিত্যের অন্যান্য শাখায় বিচরণ করলেও কবিতার প্রতি তার দরদ একটু বেশি। 0 দশকের কবি হলেও তার প্রথম কাব্যগ্রন্থ দেয়ালের চিৎকার প্রকাশিত হয়
2020 সালের অমর একুশে বইমেলায়। এছাড়া বিভিন্ন সাহিত্য প্রকাশনা সম্পাদনের সঙ্গে তিনি জড়িত। এক সন্তানের জনক কবি ফারুক মোহাম্মদ অমর বর্তমানে একটি প্রাইভেট টিভি চ্যানেলে অনুষ্ঠান প্রযোজক হিসেবে কর্মরত আছেন। এই হলো তার সংক্ষিপ্ত পরিচয়। এবার ফারুক ভাই, আপনি কিছু বলুন। অভিনন্দন সকলকে। এর মতো ফেসবুক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সর্বোপরি ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথেই ধন্যবাদ দিতে হয় আমাদের অসমের বিশিষ্ট কবি, যার আগ্রহ এবং অনুপ্রেরণায় আমি এই স্টিকটন প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। তো আপনাকেও আন্তরিক ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং পুরো সময় সাথে থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ফারুক ভাই, আজ আমরা আপনাকে একটু ভালো করে জানবো। তো এই যে আপনার যে কবিতা লেখালেখি, আপনার কবিতা লেখার প্রেরণা কি, তার সম্পর্কে একটু বলুন। প্রশ্ন যেমন গুরুত্ব তেমনি ভাবে উত্তরগুলো গুরুত্ব হয়। যেহেতু প্রশ্ন আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শুরুতেই যদি বলতে হয় তাহলে বইয়ের পাতা খুলতেই আমরা সাধারণত যে বইয়ের পাতা খুলি, বিভিন্ন বই, যার যার পছন্দ অনুযায়ী বই, সে পাতা খুলতেই ঘুমন্ত জ্ঞান জেগে ওঠে মানুষের চোখে। সেখান থেকে আলো পাওয়া যায়, অন্ধকার পাওয়া যায়, তার অনেক কিছু বর্তমানের সাথে মিলে যায়। এভাবে একজন মানুষও বেড়ে ওঠে, পাওয়া যায় নিজস্ব বিশ্বাস, কেউ সম্মানিত হন কিংবা কেউ ঘৃণিত হন। প্রেরণা সে হতে পারে যে কেউ, কিন্তু মানবতাবাদী এবং উদারপন্থী, যার বুক হবে উদয়াচলের মতো প্রশস্ত। এক প্রকার সেখান থেকে আসলে অনুপ্রেরণা পাওয়া যায়। আর সর্বোপরি মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া আমার। খুব চমৎকার বলেছেন ফারুক ভাই। প্রকৃত হচ্ছে মাই তো আমাদের মূল শিক্ষক এবং প্রেরণাদাত্রী। মায়ের কাছ থেকেই তো সবকিছু শেখা, সেই জন্যই তো আমাদের ভাষাটার নামই হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা, নয় কি? হ্যাঁ, না, সঠিক বলেছেন আপনি। এবার ফারুক ভাই, একটা কথা বলছি না, অর্থাৎ আপনার পেশায় সাহিত্যের প্রভাব এবং প্রয়োগ কতটুকু, কিভাবে আপনি আপনার বাংলা সাহিত্যের জ্ঞানটাকে আপনার সেই পেশায় আপনি কাজে লাগাতে পারছেন? আচ্ছা, না, খুব সুন্দর, খুব ভালো বলেছেন, ভালো প্রশ্ন। এখন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এটাকে অস্বীকার করে তো আর জীবন পরিচালনা করা যায় না। তো সেভাবে বলতে গেলে প্রভাব তো কিছুটা আছে, আবার কখনো পুরোটাও আছে। যেমন ধরুন, জীবন ও সাহিত্য কবিতার নিজস্ব সত্তার সাথে। আমরা যদি একজন কবির জীবন ও সাহিত্য পর্যালোচনা করি, তার নিজস্ব ব্যক্তি সত্তাকে আমাদের আগে তুলে আনতে হবে। তার নিজস্ব স্টাইল কিভাবে সে পরিচালনা করে, তার নিজস্ব ব্যক্তি সত্তা। কবি যখন সত্তার নাগরিক চায়, সাধারণত যে সমাজে যখন একজন কবি তার নিজস্ব সত্তার নাগরিকত্ব চায়, তখনই তাকে পথভ্রষ্টতা চেপে বসে। বাহ, সুন্দর বলেছেন। কবি তখন প্রার্থনার মতো একা হয়ে যায়, এবং তখন বিভিন্ন হরেক রকমের দেয়াল উঠে দাঁড়ায়, আপসে আপ উঠে দাঁড়ায় কিছু দেয়াল। এই দেয়াল কারা বানায় পৃথিবীর বুকে, আর কারাই বা ভাঙে এই দেয়াল? মূলত আমরা সবাই জানি, দেয়াল তো আসলে মানুষেরই গল্প। তো সেভাবে বলতে গেলে, জি, তো সেভাবে বলতে গেলে লোহা, ইট এবং পাথর দিয়ে লেখা যে ইতিহাস দেয়ালের সেটে থাকে, তাতে কিন্তু আবার মানুষের ব্যক্তি সত্তার আবেগ, অনুভূতি, রাজনীতি আর বাধাও সেখানে দেয়ালে সেটে থাকে। জীবনকে যদি আমরা দেয়ালের সাথে তুলনা করি, তো একটা পর্যায়ে দেখা যায় যে আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়। আঠা ফুরিয়ে গেলে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা, অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখন এই কিছু কিছু বিষয় যেগুলো আমি উল্লেখ করলাম, এই বিষয় টপকেই কিন্তু সাহিত্যের প্রভাব এবং প্রয়োগ করতে হয়। আমার কবিতায় আপনি পাবেন গদ্যের শরীরে কবিতার মন, জীবন, এখানে স্মৃতি, কবিতায় স্মৃতি আছে আপনার,
মনে পড়াটা, ভ্রমণ, একটা বিষয়। কবিতা তো মূলত ব্যক্তিগত বিষয়টাই হচ্ছে কবিতা। ব্যক্তিগত নিজের বিষয়টাকে সহজভাবে, সার্বজনীনভাবে তুলে ধরাটাই হচ্ছে কবিতা। কবিতার বিভিন্ন ভাবে সেই সংজ্ঞায়িত হয়, কিন্তু আমার একটা কষ্ট আছে, আমার একটা সুখ আছে, যে সুখটা সার্বজনীন হবে, সেটাই তো আসলে সার্বজনীন সুখ, সার্বজনীন দুঃখ, সার্বজনীন কষ্ট। তো সেই সেভাবে সেই যদি চিন্তা করি, সমস্ত দেখাটাই যেন এক গভীর অন্তর্দৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা তখন হয়ে ওঠে, কখনো 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 হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র হয়ে যায় কবিতা। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস, আলোকিত। এভাবেই আর কি, প্রয়োগ, প্রভাব, এভাবেই যদি কখনো তার নসিব ভালো হয়, সত্যি তখন সে বেরিয়ে আসে। আর নসিব যদি বদনসিব হয়, তাহলে তখন সে বেরিয়ে আসতে পারে না, আধারেই থেকে যায়। সত্যি কথা বলছেন আপনি। আহ, জি। আপনি আপনার পেশাতে আপনার সাহিত্য চর্চা আরো ভালোভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই শুভেচ্ছা রইল আমাদের। এবার আপনি এবার আমি একটু আসছি আপনার নিজস্ব কবিতা। আপনার আপনি যে কবিতাগুলো লেখেন সচরাচর তার ধাঁচগুলো কিরকম? ধাঁচ বলতে আমি ঠিক যেটা বোঝাতে চাইছি যে আপনি কি আহ দীর্ঘ কবিতা লিখতে ভালোবাসেন নাকি ছোট আকারের কবিতা লিখতে ভালোবাসেন? আপনি ছন্দে কতটুকু স্বচ্ছন্দ বোধ করেন? এসব ব্যাপার নিয়ে একটু বলুন। আপনার কবিতা স্ট্রাকচার, আপনার কবিতা নিয়ে আপনি কিছু বলুন। না, এখানে আসলে কবি যখন সত্তার নাগরিকত্ব চায়, কবি যখন তার নিজস্ব সত্তার নাগরিকত্ব চায়, তখন সেখানে পথভ্রষ্টতা চেপে আসে। আর পথভ্রষ্টতা মানে হচ্ছে সেখানে কোনো বন্ধু নেই। আসলে কি, কবিতা হচ্ছে কবিতা হচ্ছে সর্বোপরি মানুষকে ধারণ করা। সর্বোপরি কবিতা মানুষকে ধারণ করা। এই কবিতা, একজন চমৎকার। মৌলিক কবি, একজন মৌলিক কবি কখনোই তার নিজস্ব কালচার, আবহমান বাংলার কালচার যদি চিন্তা করি, বাংলাদেশী এই বদ্বীপের কবি যদি হয়ে থাকে, সে মৌলিক কবি কখনোই তার আবহমান কালচারকে অস্বীকার করতে পারবে না। সেটা একদম সত্যি কথা। সেটা হয়তোবা কেউ দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার করবে, কেউ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করবে, কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করবে, কিন্তু আবহমান কালচার, আবহমান সংস্কৃতির যে ধর্ম আমাদের, সেটা তো সমাদৃত, এবং দুই বাংলায় এবং সর্ববৈশ্বিক ভাবে বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই বিষয়টা তো পরিষ্কার এবং এক- গ্রহণযোগ্যতা হয়। তো সেদিক দিয়ে বলতে তো গেলে আমি এগুলোই এই বিষয়টাকে ধারণ করার চেষ্টা করি। মানুষ, মানবতা, মানবতাকে ধারণ করার মূলত চেষ্টা করা হয় আমার কবিতায়। আপনার ফারুক ভাই, আপনার প্রকাশিত কাব্যগ্রন্থে কাব্যগ্রন্থটি কি আপনার সাথে আছে? আমরা কি তার প্রচ্ছদটি দেখতে পারবো? আছে, আছে, বইটি আছে, এই যে। হ্যাঁ, তার প্রচ্ছদটা আপনি একটু দেখান আমাদের। হ্যাঁ, এ হচ্ছে প্রচ্ছদ বইয়ের। দেয়ালের চিৎকার। হুম। এখানে মোট কতটি কবিতা আপনি সন্নিবিষ্ট করেছেন? এখানে মোট কবিতা আছে প্রায়, প্রায় আপনার প্রায় ৮০ খানের মতো, প্রায় ৮০ খান। আচ্ছা। আপনি আহ, ভারত এবং বাংলাদেশ হুম, হুম। জি, আমি এতক্ষণ শুনতে পারিনি, আপনি আবার একটু বলবেন। একটা ফোন এসে গেছিল, একটু অসুবিধা আচ্ছা, হয়ে গেল ওর জন্য, দুঃখিত। ফোনের জামানা, ফোন তো আসবেই। আমি করে রেখেছি ডু নট ডিস্টার্ব, তাও মানে ভুলে এটাকে আমি করে নিয়েছিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। কারণ ভাই তো দুই বাংলার কবিতার মধ্যে আপনি কিভাবে তুলনা করবেন? আপনি একটু বলুন আপনার আপনার মননে যেটা আসে। দুই বাংলার কবিতা, আসলে প্রশ্ন তো জটিল, একজন বোদ্ধা ব্যক্তি বলতে পারবেন। আমি অত বড় মাপের চিন্তা আসলে করি না, কিন্তু তারপরেও যতটুকু মানে আমার জানার সুযোগ হয়েছে, আমি সেখান থেকেই বলছি যে দুই বাংলার কবিতা দুই রকম, এবং দুই রকম ঐতিহ্য বহন করে। কবিতা যা ধারণ করে তার মধ্যে অন্যতম বিষয় হলো মানুষ। এটা আহ,
আমার কাছে দুই বাংলার কবিতা সবসময় সমাদৃত হয় মনে হয়। যার যার নিজস্ব বাস্তবতার পরিচয় পাওয়া যায়। তবে আবহমান বাংলার সংস্কৃতিকে একজন মৌলিক কবি কখনোই অস্বীকার করতে পারেন না, যেটা আমি পূর্বেই বলেছি, যাকে সময় একদিন মূল্যায়ন করে। তো সেই দিক থেকে চিন্তা করলে, বিবেচনা করলে আসলে দুই বাংলার কবিতাই নিজস্ব নিজস্ব বাস্তবতার ঐতিহ্যকে বহন করে। কখনো কখনো কিছু কিছু কবিতা সারা বাংলা ভাষাভাষী মানুষের হয়ে যায়। আবার কিছু কিছু কবিতা আছে নিজস্ব নিজস্ব চালচিত্রকে উপস্থাপন করে। তো আসলে দুই বাংলার কবিতাই সমানভাবে সমাদৃত। কখনো কখনো কিছু কিছু কবিতা, কোনো কোনো ব্যক্তির কবিতা, কোনো কোনো কবির কবিতা সেরে বের হয়ে আসে, অনেককে অনেককে ঠিক। অনেককে দাবিয়ে রেখে নিজে উঠে যায় আর কি। যেমন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় আজকে আমাদের যে নীল লোহিত, যার কথা শুরুতেই আপনি বলেছেন, তার প্রতি শ্রদ্ধা, অকৃত্রিম শ্রদ্ধা, এবং তার প্রতি প্রাকৃতিক ভালোবাসা, নির্মোহ চিত্তে তার প্রতি ভালোবাসা, তার লেখা যুগ যুগান্ত কাল বেঁচে থাক এই কামনা করি। তিনি তেমন একজন কবি যার কবিতা দুই বাংলায় সমাদৃত এবং সমানভাবে সমাদৃত। যেমন আমাদের জীবনানন্দ দাশ যেভাবে জীবনকে উপলব্ধি করেছেন, আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ও সেভাবেই ঠিক অনুভব করেছেন নিজের মতো করে। বলা চলে যে আপনি শুরুতেই বলেছিলেন 2012 সালে যে যখন সুনীল গঙ্গোপাধ্যায় আহ, পৃথিবী থেকে ত্যাগ করেন, তখন তার পূর্বের 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বাংলা সাহিত্যে জায়গা করে নিয়েছিলেন। এবং বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, বিভিন্ন উপাধায় উপাদিত তিনি। আসলে এজন্য বললাম যে আসলে উনি দুই বাংলায় সমাদৃত তেমন ভাবে। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সাথে যদি প্রমাণ স্বরূপ উপস্থাপন করতে হয়, তাহলে আজকে যার জন্মদিন তার নামটাই প্রথমে এসে যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি অবশ্য বিভিন্ন নামে লিখতেন, আমরা সাধারণ সাধারণ মানুষের কাছে সেটা মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় বিভিন্ন নামে লিখতেন, যেমন আপনার নীল লোহিত, এটা তো সর্বজন সর্বজন মুখস্থ একটি নাম, নীল লোহিত। তারপরে আছে সনাতন পাঠক নামেও লিখতেন। নীল উপাধ্যায় ছদ্মনামেও তিনি লিখতেন। এই নামগুলোর সাথে আমরা বাংলা ভাষাভাষী, এপার বাংলা হোক আর ওপার বাংলা হোক, দুই বাংলার মানুষই পরিচিত এই শব্দগুলোর সাথে, এবং সমানভাবে সমাদৃত সমানভাবে সমাদৃত। জি ভাই, যথার্থ 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 বলেছেন। জি জি আমরা এতক্ষণ থেকে শুধু কথাই বলে আসছি। আমি জানি আপনি ভালো একজন আবৃত্তিকারও, এবং আপনি মাঝে মাঝে দু চার লাইন গুনগুনও করেন, অর্থাৎ গানও গেয়ে থাকেন। তো এবার আমি বাংলাদেশের জাতীয় কবি, অর্থাৎ আমাদের সবারই প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তার একটি কবিতা আপনার কাছ থেকে শুনতে চাই। তার কবিতা তো ভাই বিপদে ফেলে দিলেন। বিশাল মাপের ব্যক্তিত্ব কবি নজরুল। সে আবার ভিন্ন একটা চিন্তার, যে চিন্তা সার্বজনীন, হ্যাঁ, তাকে তাকে যদি উপস্থাপন করতে হয়, আহ, তার ব্যক্তি সত্তাকে, কবি সত্তাকে আমাদের বুঝতে হবে। আমরা কেউ কেউ আছি, তাকে হয় মুসলমান বানিয়ে ফেলি, না হয় হিন্দু হিন্দু বিদ্বেষী বানিয়ে ফেলি, না হয় তাকে না হয় তাকে মানে বিভিন্ন উপাদান তাকে ভূষিত করে আমরা যার যার মতো তৃপ্তির ঢেকুর কাটি আর কি। হ্যাঁ, তো তার কিছু কবিতা আছে যে কবিতা পড়লে তার ব্যক্তি সত্তাকে আহ, মূল্যায়ন করা যায়। যেমন তার একটি কবিতা আছে, যেহেতু আপনি বলেছেন একটি কবিতা পড়তে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, তার একটি কবিতা আছে ফরিয়াদ, আপনি পড়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, ফরিয়াদ খুবই খুবই কালজয়ী কবিতা, বিখ্যাত কবিতা। বিখ্যাত কবিতা, বলুন, এটা বলুন, হ্যাঁ, সেটাই সর্বজন শুনবো। সমাদৃত। পড়ছি তাহলে কবিতাটা। এই ধরনের ধূলিমাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির দুঃখ দীপি নিয়া বেড়াই তোমার সৃষ্টি দেখিয়া যতটুকু হেরি বিস্ময় মরি, ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান, ভগবান ভগবান, এত তুমি মহিয়ান।
তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা, সৃষ্টি শিয়রে বসে কাঁদে তবু জননীর মতো পিতা। নাহি সোয়াস্তি নাহি যেন সুখ, ভেঙে গর্বরে ভাঙা উৎসুক, আকাশ মুড়েছে মর কেটে পাছে আকি হয় রোদে ম্লান। তোমার পবন করিছে বিজন, জুড়াতে দগ্ধ প্রাণ। ভগবান ভগবান, জুড়াতে দগ্ধ প্রাণ। রবি শশী তারা প্রভাত সন্ধ্যা, তোমার আদাস কহে। এই দিবারাতি আকাশ বাতাস নহে, একাকার নহে। এই ধরনীর যাহা সম্বল, বাসে ভরা ফুল রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। ভগবান ভগবান, এই তার ফরমান। ভগবান ভগবান, এই তার ফরমান। শ্বেত কালো পিত করিয়াছে জেলে মানব শ্বেত অবসাদ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো, রবি শশী দ্বীপে সাদা রব সবাকারে টুটি টিপে। এ নহে তব বিধান, সন্তান তব করেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান, তোমার অসম্মান। এভাবে পুরোটা চমৎকার চমৎকার। আর কি বলবো। তব আহ, কনিষ্ঠ মেয়ে ধরণীরে দিলে ধান দুলা মাটি, তাই দিয়া তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া, সন্তান তার সুখী নয়, তারা লোভী তারা শয়তান। ঈর্ষায় মাটি করে কাটাকাটি রচনীতি ব্যবধান। ঈর্ষায় মাটি করে কাটাকাটি রচনীতি ব্যবধান। ভগবান ভগবান, রচনীতি ব্যবধান। মানে এই যে রচনীতি ব্যবধান নিজের স্বার্থে, এই বিষয়টা নজরুল অনেক আগেই বলে দিয়েছে, যার কারণে কবিতাটা আসলে এখনো যুগোপযোগী। তো কবিতাটা বেশ অনেক বড়, পড়লে দেখা যাবে যে অনেক সময় গড়িয়ে গেছে। হ্যাঁ, আমাদের সময়ের একটা ব্যাপার আছে। এদিকে যাই হোক, আমাদের খেয়াল রাখতে এভাবেই আমরা ধরুন আমি অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের একটি কবিতা লাইনও আমি উল্লেখ করেছি। রবীন্দ্র নজরুল আমাদের আমাদের মননে, আমাদের চেতনায় সবসময় আছেন। বিশেষ করে আজ যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, তো আমরা তিনজনকেই শ্রদ্ধা হবে। জানিয়েছি আমাদের যতটুকু সম্ভব আমাদের পক্ষে। তো এখানে লাইভ অনুষ্ঠানে ফারুক ভাই, একজন অনেক আমাদের দর্শক বিশিষ্ট, রয়েছে। আমাদের একজন বিশিষ্ট দর্শক উনি লিখছেন, যদিও কথা রাখা সম্ভব নয়, তবুও কেউ কথা রাখেনি, এপার বাংলা কিংবা অপার বাংলার মধ্যে কেউ আবৃত্তি করবেন? আমার কাছে তো নেই আপাতত। আমার কাছে এ তো আমরা এই কবিতাগুলো এতই কালজয়ী এবং এতই বেশি উচ্চারিত হতে দেখি, তো সে বিশেষ করে আমি তো সেরকম আবৃত্তিকার বা বাচিক শিল্পী নই, সেজন্য রাখিনি। তাই আর এটা তোদের এটা সঙ্গে, আসলে সব মানে এটা এই কবিতাটা অত্যন্ত উঁচু মাপের কবিতা। হ্যাঁ আমরা যারা সেই কবি আমরা তো আবৃত্তিকার নই, যাতে এই আবৃত্তিকার, কবিতাটার পুরোপুরি পুরোপুরি আদায় করতে পারবো না আমরা সত্যি সত্যি। সেভাবে। আপনি এই কবিতাটি না হলেও সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্তত একটি কবিতা আমাদের পাঠ করে শোনাবেন, আশা আশা করছি। অন্য যে কোনো একটি কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায় আসলে আমাদের এতটাই প্রাসঙ্গিক। অন্য একটি কবিতা আমার মুখস্থ আছে তার, সেটাও তার ভালো কবিতা। মানে আমার কাছে ভালো লাগে এই কবিতা, তার কবিতার দর্শনটা। এই কবিতায় তিনি যা বলতে চেয়েছেন, কবিতাটির শিরোনাম হচ্ছে দেখা। দেখা। ছোট কবিতা, দেখা। তিনি লিখছেন এখানে, ভালো আছো? দেখো মেঘ বৃষ্টি আসবে। ভালো আছো? দেখো ঈশান কোণের আলো, শুনতে পাচ্ছ ঝড়। ভালো আছো? এই মাত্র চমকে উঠলো ধপধপে বিদ্যুৎ। ভালো আছো? তুমি প্রকৃতিকে দেখো, তুমি প্রকৃতি আড়াল করে দাঁড়িয়ে আছো। আমি তো অনুর অনু, সামান্যর চেয়ে সামান্য। তুমি জ্বালাও অগ্নি তেল, তুমি জ্বালাও অগ্নি তোলো ঝড়, রক্তে এত উন্মাদনা। দেখো সত্যিকারের বৃষ্টি, দেখো সত্যিকারের ঝড়। তোমাকে দেখাই আজও শেষ হয়নি, তোমাকে দেখাই আজও শেষ হয়নি। তুমি ভালো আছো? ছোট্ট একটি কবিতা আমিও রেখেছি আপনার জন্য এবং আমাদের ইষ্টি কুটুমের সম্মানীয় দর্শক শ্রোতাদের জন্য। তো যতটুকু পারি
আবৃত্তি করছি ছোট্ট একটি কবিতা, লিখেছেন হুম, সুনীল গঙ্গোপাধ্যায়। শুনছি। কবিতাটির নাম স্থির সত্য। ওয়াও! আমার পড়া হয়েছে, আজকে ব- সকালেই পড়া হয়েছে। বহুদিন আকাশ ভাসানো জ্যোৎস্নায় হেঁটে যাইনি নদীর কিনারায়, একটি ঘাস ফুল ছিঁড়ে নিয়ে ছুঁড়ে দেইনি স্রোতে। বহুদিন, বহুদিন, তবু আমি জানি এখনো কোনোদিন জ্যোৎস্নায় ভেসে যায় আকাশ আমার জন্য প্রতীক্ষা করে। নদীর কিনারার মাটি প্রতীক্ষা করে আছে আমার পদস্পর্শে। ঘাস ফুলটি হাওয়ায় দুলছে প্রতীক্ষায়, আমি তাকে ছিঁড়ে নেব। জলস্রোত ছলচ্ছল শব্দে আমায় ডাক পাঠাবে, এই সব স্থির সত্য নিয়ে বেঁচে আছে। অর্থাৎ প্রকৃতির যে ভালোবাসা, সেখানে তিনি তার তার আহ, যে ভাবনা সেটাকে নিজস্বতাকে তুলে ধরেছেন। তার এভাবেই এভাবেই নিজস্বতাকে তুলে ধরেছেন। এভাবেই ব্যক্ত করেছেন। জি। আচ্ছা, এবার আমরা দেখুন, বাংলাদেশের বিখ্যাত কবি, নমস্য কবি শামসুর রহমান, তার একটি অসাধারণ কালজয়ী কবিতা রয়েছে, স্বাধীনতা তুমি। আমি এই কবিতাটি বিশেষ করে আপনার কাছ থেকে শুনতে চাই, যদি আপনার কাছে আছে। আমাকে তো আপনি আজকে আবৃত্তিকার হিসেবে উপস্থাপন করছেন মানে। কি মানে কি বলবো, কবি আমি দেখেছি, আবৃত্তি না করলে চলবে না। কবি হলে, শুধু কবি হলে চলবে না, আবৃত্তি শুধু করতেই হবে। শুধু কবিতায় কারণ হবে না। তবে সঠিকই বলেছেন। শামসুর তো রহমান। জি, বলেন, বলেন। না, তাই বলছি, আপনি কবিতাটা যদি সম্ভব হয় একটু আমাদের শোনান। এই কবিতাটাও আমাদের একটি কালজয়ী কবিতা এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্য, অন্তত এই অঞ্চলের মানুষের জন্য এই কবিতাটি আজীবন তারা তাদের স্মরণে রাখবে আশা করি, এবং সাথে সাথে কবি শামসুর রহমানকেও তারা কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। শামসুর রহমান বাংলার উত্তর আধুনিক কবি। আমাদের বর্তমান যে বাংলা সাহিত্য এই অঞ্চলের এবং সর্বোপরি বাংলা, সারা বিশ্ববাসী বাংলা ভাষাভাষী মানুষের, তাদের মধ্যে শামসুর রহমানের কবিতা আলাদাভাবেই সমাদৃত হয়। আসলে মানে যারা আসলে সমাদৃত হন, তারা অনেকেই তাদের নিজস্বতা নিয়েই সমাদৃত হন। যার যার অবস্থানে তারা আসলে সমাদৃত হওয়ার মতোই, বিধায়ী মানুষ তাদেরকে সম্মান করে, তাদের লেখাকে ভালোবাসে। তো কবিতা পড়ছি, স্বাধীনতা তুমি। কবিতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবলু দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ছোট সংগ্রাম। স্বাধীনতা তুমি কালবৈশাখী দিগন্ত জোড়া ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণের অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজ উদার জমি। স্বাধীনতা তুমি উঠোনে ছড়ানো মায়ের সুরে, মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনের হাটের নম্র পাতায় মেহেদি রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনুর দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কোটা,
খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা, স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলমিলি পাতা, যেমন ইচ্ছা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। এভাবে আসলে আবৃত্তিকার হলে আরেকটু ভালোভাবে উপস্থাপন করা যেত। কিন্তু আপনি অনেক ভালো আবৃত্তি করছেন, অন্তত আমার আহ, কাছে যা মনে হচ্ছে, এবং আমাদের দর্শকরাও সেরকমই রিয়েকশন দিচ্ছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। সবার খুব ভালো লাগছে আপনার কবিতা। আপনাকে খুব একটা বেশি কবিতা বলতে দিতে চাইছিলাম না, কিন্তু উপায় নেই, আজকে কবিতার আসলে আপনাকে কবিতা বলতেই হবে। আমার নিজস্ব একটি প্রিয় জায়গায় আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি ছোট থেকেই আচ্ছা, কবি জসিম উদ্দিনের কবিতার ভীষণ ভক্ত বলতে পারেন। তো আমার প্রিয় কবি জসিম উদ্দিন, আপনি একদম ছোট হলেও জসিম উদ্দিনের একটি কবিতা আমাকে এবং আমাদেরকে শোনান। জসিমউদ্দিনের কবিতা পড়তে হলে তো গ্রামে ফিরে যেতে হবে, এবং সেই তো, গ্রাম্যতায় হ্যাঁ হ্যাঁ আমাদের তো অধিকাংশেরই গ্রাম্য জীবনই তো আমাদের অধিকাংশের জড়, আমাদের শেকড়। তাই তার সেই গ্রাম্য জীবনের কবিতাগুলোই তো নাড়া দেয় মনকে ভীষণ। সেই জন্যই বলছি আপনি জসিম জসিমউদ্দিনের উদ্দিন। জসিমউদ্দিনের খণ্ডগুলো তো বই মানে জসিমউদ্দিন সমগ্র তো আপনাদের ওখানে পাওয়া যায় সমানভাবে। হ্যাঁ, পাওয়া যাবে, সবই পাওয়া যাবে, পাওয়া যাবে। জসিমউদ্দিন গ্রাম বাংলাকে যেভাবে চিত্রায়িত করেছেন, আর কেউ কি এমন করেছেন এই প্রশ্ন মানে এসে যায়, কিন্তু আসলে স্বীকারই করবো আমরা সবাই যে একদম জসিমউদ্দিন আসলে যেভাবে যেভাবে বাংলার গ্রামকে যেভাবে চিত্রায়িত করেছেন, সেভাবে আর অন্য কেউ চেষ্টাও করেন। সত্যি, একদম সত্যি। এবং ওই গ্রাম্যতা যে ব্যক্তিগত পর্যায়ে এতটা মিশে যায় মানুষের সাথে তার লেখাগুলো, আহ, ভালো লাগে পড়তে, খুবই ভালো লাগে, এবং উৎসাহিত বোধ করি তার লেখা পড়তে। অত্যন্ত বড় মাপের কবি তিনি। তো আমি তার একটা বিখ্যাত কবিতা পড়ছি। এই কবিতাটি মূলত পয়ার ছন্দে লেখা, কিন্তু আমার একটু ওই গীতিকাব্য যেভাবে পড়ে, মানে পুঁথির স্টাইল যেভাবে পড়ে, হ্যাঁ, আমার না হ্যাঁ, সেভাবে পড়তে ইচ্ছে করছে। দারুণ হবে, দারুণ হবে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় তবু, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরিয়া তো সোনা মোর ছড়াইয়া দিল কারা, সোনালি উষার সোনা মুক্তার আমার নয়ন পরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপর তরি, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাপ মরে এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল মিশে, বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু জানতুলির গা, শাপলার হাটে তরমুজ বেচি ঝপসা করি দেরি, পুতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি, 1.5 পয়সার তামাকে এবং মাজন লইয়া ঘাটে, সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে, হে সোনা শোনো দাদু সেই তামাক মাঝে, দাদি যে তোমার কত খুশি হত দেখিতিস যদি যে, নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে, পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরিয়া জলে, আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়, হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময়,
আমার দাদির তরেতে যেন গো ভেস্ত যে নসিব হয়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই গিয়াছে সারি। শত কাফনের শত কবরে রং করি হৃদয়ে আঁকি, গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারা দিন রাত জাগি। এ মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশাই বুক। আয় আয় দাদু গলা গলি ধরি খেতে হয় যদি সুখ, আয় আয় দাদু গলা গলি ধরি খেতে হয় যদি সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই কি করবি দাদু পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর আসি কহিল আমারে ডাকি, বাপ জান আমার শরীরে আজ কি করে যে থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায় কহিলাম বাছা শো, সেই শোয়া যে শেষ শোয়া তার তাহা কি জানতো কেউ। ভাই কবিতা কিন্তু অনেক বড়, এভাবে পড়লে কিন্তু অনেক সময় চলে যাবে। কিন্তু সবাই খুব ভালো লাগছে কিন্তু সবার। করবো নাকি? হ্যাঁ, আরো করুন আপনি। গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাপ জান রে কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের তোমার বাপের লাঙল জুয়াল দু হাতে জড়ায় ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন করি। গাছের পাতারা সেই বেদনায় কোন পথে যেত ছড়ি, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনে মান শূন্য মাঝখানে ভরে। পথ দিয়া যেত গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার সুর। আতালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বার রবেতে বুক ফাটাই নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের কহিন শাওরে ডুবাই সব পিতা। উদাসীনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথে ছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনি সাজ, হায় অবাগিনী আপনি মরিব, হায় অবাগিনী আপনি করিল মরণ বিষের কাজ। মরিবার কালে তোর কাছে ডেকে কহিল বাছারে যাই, বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই, বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার জাদরে আমার লক্ষ্মী আমার রে, কত ব্যথা মোর আমি জানি বাসা ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গন্ধ ভিজায় নয়ন জলে, কি জানিয়া শেষ করে গেল তোরে মরণ ব্যথার চলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায়, স্বামীর মাথার মাথাল খানি ঝুলাইয়া দিল পায়। সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মোরে না খুশি হেঁটে উঠে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তোর ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লিখায় পড়েছে পায়। জুনকে মেয়েরা সারা রাত জাগে জাগাইয়া দেয় জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত জেনে থাকে ভালো। হাত জোর করে দোয়া মাংদাদুর রহমান খোদায়, ভেস্ত নসিব করিও আজকে আমার বাপ ঘুমায়। এইখানে তোর বুঝির কবর পরের মনে, বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘরে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে, দুদিনের তোরে নিয়ে যায় মোরে বাপের বাড়ি এসে। শ্বশুর তাহার কসাই সামার, শ্বশুর তাহার কসাই সামার চাই কি ছাড়িয়া দিতে, শ্বশুর তাহার কসাই সামার চাহে কি ছাড়িয়া দিতে। অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে, সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না শেখায় হাসি। কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি, বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন। কে জানি তো হায় তাহার পরাণে, বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তার কবর দিয়েছি দেখে যাও দাদা ধীরে।
এইখানে তারে কবর দিয়েছি, দেখে যাও দাদা ধীরে। ব্যথা তুরা সেই হতভাগীর পাশে নাই কেহ ভালো, কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাস গুলি কালো। বনের ঘুঘুরা হু হু করি করে কেঁদে রাত দিন, পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার দিন। হাত জোর করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়াময়, আমার রোজের তরেতে যেন গো ভেস্ত না ভুল হয়। হেতায় ঘুমায় তোর ছোট বুকু, হ্যাঁ হেথায় ঘুমায়, ভুলে যাই, হেথায় ঘুমায় তোর ছোট বুকু 7 বছরের মেয়ে। রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বারে, ছোট বয়সে মায়ের হারায় কি জানি ভাবিত সদা, কতটুকু বুকে লুকায় ছিল কে জানি কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখে কামো জবেছে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে লিখেছে। বুকেতে তাহারে জড়ায় ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাগরে ধুয়ে মুছে দিতি মোদের চোখের ধারা। একদিন গেল বসনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পারে। সেই সোনামুখ গোলগাল মুখ, সেই সোনামুখ গোলগাল হাত সকলে তেমন আছে, কি জানি সাপের দংশনতে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কলবে কবরে দিলাম গাড়ি, দাদু ধরো ধরো বুক ফেটে যায় আর বুদ্ধি নাহি পারি, দাদু ধরো ধরো বুক ফেটে যায় আর বুদ্ধি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু, কথা কস না কো জাগিয়া উঠিবে ঘুম বলা মোর জাদু। আস্তে আস্তে ঘুরে দেখো দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা ভাবিছে ঘন আবিরের রাগে, এমনি করিয়া লুকায় পড়িতে বরষা দেয়া জাগে। মসজিদ হইতে আজান হাসিছে বরষা তরুণ সুর, মোর জীবনের রসকে আমত ভাবিতেছি কত দূর। তোর হাতে দাদু মোনাজাত কর আয় খোদা রহমান, ভেস্ত নসিব করিও সকল, মৃত্যু ব্যতীত প্রাণ। ভেস্ত নসিব করিও সকল, মৃত্যু ব্যতীত প্রাণ। ধন্যবাদ বিদ্যুৎ ভাই, অনেকক্ষণ। কি বলবো ভাই, আমার মুখের ভাষা নেই। আপনি কি যে একটা ভাব, একটা ঘোরের মধ্যে এনে দিয়েছেন আমাদের সব শ্রোতা দর্শকদের। তাদের অনেকক্ষণ দখল করেছিলাম। আপনার প্রতিক্রিয়া, ওনাদের প্রতিক্রিয়া দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি অসাধারণ আমাদের আনন্দ দিচ্ছেন। এবং সত্যিকার অর্থে জসিমউদ্দিনকে যতটুকু জানতাম, আজ আপনার মাধ্যমে যেন আরো অনেক বেশি করে জানতাম। এটাই আমার সবচেয়ে বেশি প্রাপ্তি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। সমাদৃত, সে আসলে তার জায়গায় এত দীর্ঘ কবিতা এবং এত ভাব, এত শব্দের সমাহার, সত্যি মানে ভাবা যায় না। একটু আপনাকে রেস্ট দিচ্ছি, এতক্ষণ অনেক দখল নিয়েছেন আপনি। অনেকক্ষণ আপনার জায়গা আমি দখল করে নিয়েছিলাম। না, আজ আপনারই জায়গা, আজ আমার জায়গা নয়। আপনারই জায়গা আজ, আপনি বলবেন। তো বন্ধুরা, প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় একটি দারুণ গান আমরা তার থেকে শুনেছি। কথাগুলো আমি বলছি, আমি তো গান গাইতে পারবো না, কথাগুলো আমি বলছি, আমরা গান হিসেবে নেব। হ্যাঁ, সেই তাই করতে হবে। দুইজনই বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ড খান, তুমি এখন বাংলাদেশি, আমারে কও ইন্ডিয়ান। দুজনাই বাঙালি বন্ধু, বাংলা দুইজনারই জান, দুইয়ের মুখেই বাংলা কথা, দুইয়ের গলায় বাংলা গান। এই গান ভৌগোলিক সীমারেখায় বিভক্ত যে বাংলা মায়ের সন্তানরা আছি আমরা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তাদের উদ্দেশ্যেই লেখা। দেখুন, অবস্থানগত বিষাদৃশ্য থাকলেও মুখের ভাষা, প্রাণের ভাষায় আমরা এক। এবং ভাষা মর্যাদা রক্ষায় 52তে যেমন রক্ত ঝরেছে, তেমনি রক্ত
61তেও ঝরেছে। 21 আর 19 তাই একই সূত্রে গাথা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে 21। এটা আমাদেরও গৌরবের, আমাদেরও অহংকারের বিষয়। সেই গৌরব গাথা অর্জনে আমরা এপারের 11 শহীদের আত্মত্যাগও কোনো অংশই কম না। আমরা যেন তাদের ভুলে না যাই বন্ধুরা। অবশ্যই সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার সকল ভাষা শহীদদের সাথে আমরা স্মরণ করব কমলা, হিতেশ, সুকমল, চণ্ডীচরণদের। বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষক তথা বিশিষ্ট সাহিত্যিক অপূর্ব শর্মা, যিনি আজকের দিনে মিডিয়ায় এবং ছাপার মিডিয়াতেও উনি খুবই একজন ভাস্বর কবি এবং সাহিত্যিক। তিনি লিখছেন, চেতনার রঙে রাঙানো যেমন 21শে ফেব্রুয়ারি, 19 তেমনি বাঙালিয়ানার সার্থক উত্তরসূরি। তার একটি দীর্ঘ কবিতা রয়েছে ব্যাপারে, আমি পুরোটা এখানে বললাম না, এতটুকু বললাম। তো সেই হিসাবে আমরা বাংলা ভাষা এবং বাংলা কবিতার মান রক্ষার্থে আমাদের যতটুকু করণীয় সেটা আমরা করে যাব, এমনটাই আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা হওয়া উচিত। আমি অনুষ্ঠান আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি ফারুক ভাই, আর মিনিট 10 আছে। আমি এবার আপনার নিজের কবিতা শুনতে চাই, যার জন্য আমাদের দর্শকরা শ্রোতারা এতক্ষণ থেকে অপেক্ষা করে আছেন। তো আপনি এবার আপনার নিজের কিছু কবিতা আমাদের শোনান, আপনার নিজের কবিতা বলুন। আমার তো ইচ্ছা ছিল আপনার কবিতা একটা শুনবো, আগে একটু 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট একটু রেস্ট পাবো, তারপর আমার কবিতা দিয়ে একটু পড়বো। না, এই জন্য তো আমি এতটুকু গান শোনালাম, গানের কথা শোনালাম, কবিতার কথা শোনালাম। আমি শেষে একটা কবিতা, ঠিক আছে, আপনার অনুরোধে বলে দেব, কিন্তু মূলত আপনার কবিতা শোনার জন্যই আজ আমরা বসে আছি। আপনি আপনার কবিতাটাই পাঠ করুন। আচ্ছা, এই কবিতাটি হচ্ছে আমার এই যে দেয়ালের চিৎকার থেকে একটি কবিতা। লেখাটির শিরোনাম চট করে চটে যান। লেখাটির শিরোনাম হচ্ছে চট করে চটে যান। লেখা যায় না নতুন কিছু, লিখতে পারে না কেউ, শুধু মাটিতে মিশে থাকা শব্দরা জল, বাতাস আর আগুনে বাক্য তৈরি হয়ে যায় অনাদিকাল। সেদিন একটি বাক্য আপনার মানসিক বৈকল্য বাড়িয়ে তুলছে। আপনি তখন স্নায়ুতন্ত্রের অলিগলিতে রাগে অনুরাগে বিরক্তির উস্কানি দিয়ে দেন। প্রবল উত্তেজনায় আগুন হয়ে জ্বলতে জ্বলতে একেবারেই চট করে চটে যান। চটে যান, চটে যান, তখন ভালোবাসা একেবারেই ভুলে যান, ভুলে যান। জানি সবাই সমানভাবে চটেন না। কেউ চটে গিয়ে কাপ পিরিচ ভাঙেন, কেউ হঠাৎ চিৎকার করে অন্যকে আঘাত করেন চরম নির্লজ্জতা। কেউ আবার এমন চটে গিয়ে পারিপার্শ্বিকতায় নিজেকে শামুকের মতো গুটিয়ে নেন, কেননা গুটিয়ে গেলেই সুখ। চট করে চটে যাওয়ার কোনো দাড়ি কমা নেই। স্থান, কাল, পাত্রের সংঘাতময় রাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা, বর্ণ বৈষম্য, প্রতিষ্ঠান পরিচালনায় দ্বৈত নীতি, সর্বক্ষেত্রে ব্যক্তির রাগের প্রকাশ ভিন্নতর। বলা যায় মানুষ বড় বিচিত্র জীব, পোশাকবিহীন জীব। হিংসার স্বার্থপরতায় অমায়িক শব্দগুলোকে বারবার করে যায় পাশবিক নির্যাতন। হে আমার শরীর, আত্মা, মন, তুমি শান্ত হও, বড় করে শ্বাস নাও, যা কিছু সুন্দর তুমি দেখে যাও। প্রিয়জনের মুখচ্ছবি মনে করতে করতে নির্মল হাসি হেসে যাও। হে আমার মন, তুমি চট করে হেসে যাও। ধন্যবাদ। খুব সুন্দর কবিতা, খুব সুন্দর লিখেছেন আপনি। বিশেষ করে কিছু শব্দের কিছু পংক্তির মধ্যে যে অন্তমিল রেখেছেন, সেটা খুবই শ্রুতি সুখকর হয়েছে, মানে ভালো হয়েছে শুনতে। মূল বক্তব্য যেটা সেটা তো হয়েছেই অসাধারণ। এবার আপনি শোনান, আরো শোনান। আপনার পছন্দের
এবং অবশ্যই আপনি শেষ শেষ পর্যায়ে একটি করোনাকালীন কবিতা অন্তত একটি রাখবেন, এটি আমার অনুরোধ। রাখার চেষ্টা করব। তো আরেকটি কবিতা পড়ছি আমি। কবিতাটির শিরোনাম হচ্ছে পথ জানা নেই। পথ জানা নেই, তবু হাঁটছি একজন আতর বিক্রেতার জন্য, যদি পেয়ে যাই সুভাষিত ঘ্রাণ। তোমার ব্যবহার নবুয়ত যুগের বেয়াদবের মতো, চিহ্নিত আত্মার স্যাঁতস্যাঁতে প্রলাপ। তোমার ব্যবহার নবুয়ত যুগের বেয়াদবের মতো, চিহ্নিত আত্মার স্যাঁতস্যাঁতে প্রলাপ। তুমি যাও যেখানে যাকে পাও ঘুমানো চোখ অথবা জাগ্রত হৃদয়ের ঠিকানায়, আমি বলবো আমি ভোরের অপেক্ষায়। যে মেয়েটি ভয় পেল, যে মেয়েটি ভয় পেল পাথরে আটকে থাকা পাহাড়ের গর্তে, যুবকের স্মৃতির মিনারে, তুমি সাড়া দিলে নম্রতার আহ্বানে। আমি হাঁটছি, ফুল নেই, আগুনের ফুলসিরাতে কানে ভাসে পূর্বপুরুষের আওয়াজ। আমি হাঁটছি, ফুল নেই, আগুনের ফুলসিরাতে কানে ভাসে পূর্বপুরুষের আওয়াজ। ধন্যবাদ। আরেকটি পড়ছি। এই লেখাটির শিরোনাম হচ্ছে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও। যদি ভালোবাসো তবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও, তাহলে তোমায় দেখাবো পঙ্কিলতায় কতটা ফুলেছে পাস্তুরিত দুধের বেলুন। কি ভাবছো শুধু সাবস্ক্রাইব করবে, বেল চাপবে না? একবার চেপেই দেখো, তোমায় আপডেট দেব বুজুর্গদের বৈঠকখানায় মৃত মুরগির জন্য কিভাবে বসে আছে একটি বেহায়া কুকুর। মানব জনমের কি খবর, সেই কবে একটি ফল খেয়ে মহাশূন্যের অসীম আদম আলোকবর্ষ থেকে উঠতে উঠতে টুপ করে পড়ে গেল সৌরজগতের এই গ্রহে। এরপর নগ্নতায়, এরপর নগ্নতায় শুধু খুন বুমের ধারাবাহিক অনুষ্ঠান, প্রতি ব্রাউজে ব্রাউজে দৃশ্য দূষণ আর ধর্ষিত বাংলার মুখচ্ছবি। তুমি সাবস্ক্রাইব করো, যদি গুম গুজবের খবর চাও তবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও। আরেকটি পড়ছি। কবিতার শিরোনাম হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। চাপাতির আঘাতে নিষ্ঠুর হত্যার বলি বাংলাদেশ, প্রিয় মৃত্তিকা, শান্তিকামী জনতা তা একদিন রুখবেই। একটি সাদা কাগজের উপর ছোট্ট একটি কালো দাগ। কাগজের সাদা অংশটি বিবেচনায় না এনে কালো দাগটি নিয়েই কথা বলা মতলববাজদের কাজ। ওরা শান্তি চায় না, হায়দাতন্ত্রে বশীভূত বিকৃত জন হাজার বছরের সম্প্রীতি ভুলে চালে দল দাসের খেলা। শুরু হয় অদৃশ্য সাপের ছোবল, চলে জঙ্গিদের কোপাকুপি। উফ, আমরা নিদারুণ জ্বালায় জ্বলছি। এই স্বদেশ তো কখনো এমন ছিল না। হায়, আমাদের মূল্যবোধ সম্ভ্রম বিপরীতমুখী চলছে। আমরা তো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এক সমান। আমরা তো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এক সমান, প্রত্যেকেই পরের তরে। সম্প্রীতির বাংলাদেশ, ঘৃণা নেই, সহিংসতা নেই, নেই কোনো হিংসা তত্ত্বের বীজ। বায়াত নিয়েছি আকাশের কাছে শেষ হওয়া দিগন্ত ছুঁয়ে, উদারতার আলোকবর্ষের হাতছানিতে, স্বাধীনতার মন্ত্রে উড়তি বিপ্লবের নেশায়। শুধু ভালোবাসো এবং ভালোবাসো, আমাকে ভালোবাসতে দিও। ভাই, এভাবে কবিতা পড়লে কিন্তু অনেক কবিতা পড়া হয়ে যাবে। সে তো স্বাভাবিক ভাই, অনেক কত কবিতা, এবং প্রতিটি কবিতাই তো কবির পরম আদরের ধন। কাকে আপনি ছাড়বেন, কাকে রাখবেন, সেটাও একটি একটা অনুকবিতা পড়ছি, অনুকবিতা পড়ছি ডিলেমা। ছোট। হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ শুনবো। কবিতাটির অনুকবিতাটির শিরোনাম হচ্ছে যৌনাঙ্গ শাসন। এখন গভীর রাত, দুর্দান্ত গন্ধে ভরা যৌনাঙ্গ শাসন। এখন গভীর রাত, দুর্দান্ত গন্ধে ভরা যৌনাঙ্গ শাসন। প্রিয়তমা, হাত করা শিকল জিঞ্জির দেখে নাও, শীঘ্রই এই শহর বদলাবে ফুলের মালায়। শেষ ভাই এটা। অনু অনুকবিতা, হ্যাঁ বুঝতে পেরেছি। ভীষণ আপনার শব্দের
মেলবন্ধন কিন্তু দারুণ ঘটিয়েছেন আপনার কবিতার মধ্যে আপনি। হ্যাঁ, আমাদের জি, আপনি বলুন আহ, এবার। আমাদের সময় তো অনুষ্ঠানের অনেক পেরিয়ে গেছে। হ্যাঁ, সময়সীমাও শেষ হয়ে গেছে। যদিও অনেকেই হ্যাঁ, বলছেন বাড়িয়ে দিতে। তো আমি অনেকটা বলবো সময়। ফারুক ভাই, আপনি একেবারে আমি আপনার কথা মতো একটি আমার কবিতা পড়ে নিচ্ছি। হুম, হুম, তারপর শেষ কবিতাটি আপনার পছন্দের শেষ একটি কবিতা আপনি শোনাবেন। তারপর আমরা অনুষ্ঠানের জবনিকা কাটাবো। আপনি তাহলে একটি কবিতা পড়তে পারেন ভাই। হ্যাঁ, আমার একটি কবিতা পড়ে নিচ্ছি। এখন তো আহ, যে বিশৃঙ্খলিত সময়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, হুম, হুম, সেই আগের বৈশ্বিক ভাবেই। আগের একটা ব্যবস্থা ছিল, একটা পরিবেশ ছিল, এখন সেটা অন্য। আবার ভবিষ্যতে কি হবে তারই ওই একটা মননে চিন্তনে যে ভাবনা আসে, তারই একটা ছোট্ট একটা প্রতিবেদনের মতো বলতে পারেন এই কবিতাটি। কবিতাটির নাম হচ্ছে শুনছি। মৃত্যুর আন করা গন্ধ। ওয়াও, অসাধারণ শিরোনাম। অবরুদ্ধ পড়ুন ভাই। অবরুদ্ধ পথ, বিশৃঙ্খলিত জীবন নাটিকা। কবিতায় ফিরে ফিরে আসে অসংলগ্ন ছন্দ। বাতাসে কেমন একটা অন্যরকম গন্ধ। এতদিনে বারুদ বারুদ গন্ধ নেই এখন। এখন সরাসরি মৃত্যুর আনকোরা গন্ধ। আর তার ফাঁকে বহু দিনের পুরনো হারিয়ে যাওয়া হাসুহানা, কিংবা ঝিঙে ফুল আর লেবু ফুলের ককটেল। চাপায় কদমে এখন মন মাতানো ভাব, সুরে সুরে পাপিয়া আর ঘুঘুর ওই পোতান। শ্মশানের লাশ পোড়ানো গন্ধ উধাও, প্রিয় মানুষ হারিয়ে যায় বেমালুম। কেউ জানে না লাশের খবর, শুধু জানে হারিয়ে গেছে প্রিয়তম। চিরতরে হেরে গেছে মানুষ, এটাই নির্মুক্ত। শেষ। এবার ফারুক ভাই, আপনি আপনার শেষ কবিতাটি আমাদের উপহার দিন। কবিতাটির শিরোনাম হচ্ছে বাংলাদেশকে বেহেশতের তালিকাভুক্ত করে নাও। মৃত্যু পৃথিবীর দীর্ঘতম অসুখের নাম। আজ এই করোনা কালে মাস্ক পরতে চাই না প্রভু, বাংলাদেশকে তুমি বেহেশতের তালিকাভুক্ত করে নাও। আমাদের নিঃশ্বাস আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। স্বৈরাচারী মৃত্যুর শাসন জীবনের স্বাভাবিক নিয়মকে তলিয়ে দিচ্ছে বিস্মৃতির গভীরে। আমরা আর মাস্ক পরতে চাই না প্রভু, বাংলাদেশকে তুমি বেহেশতের তালিকাভুক্ত করে নাও। মৃত্যু এত শক্তিশালী, আমরা কত দুর্বল। প্রতিনিয়ত বিষাদের পোশাক পরে পরস্পর নৈকট্যহীন হয়ে যাচ্ছি। হায় করোনা কাল, তোমার মানুষ হত্যার নিষ্ঠুরতা বন্ধ করো। একবার তুমি পৃথিবীতে ব্ল্যাক ডেথ হয়ে এসেছিলে। চারপাশে কত রক্তপুঁজ, বেঁচে থাকার আর্তনাদে মানুষের অন্তিম শ্বাস। কত কষ্ট সহ্য করেছিল মানুষ, তুমি দেখেছো প্রভু। রক্ত হিম করা সেই ভয়ঙ্কর মৃত্যু দৃশ্য, ভয়ে চমকে উঠেছিল মানুষ। মৃত্যু ছিল বাতাসে, মৃত্যু ছিল স্থলে। আমরা আর মাস্ক পরতে চাই না প্রভু, বাংলাদেশকে তুমি বেহেশতের তালিকাভুক্ত করে নাও। প্রভু প্লেগের প্রভু প্লেগের বয়ান দেখেছি, দেখেছি জনমানব শূন্য কুকেলেস্টেলির ইতিহাস। উদগ্র আকাঙ্ক্ষার স্পর্শে শরীরে ভরে নিয়েছে কত জীবাণুর আত্মা। প্রভু আজ এই নতুন অসুখে আমরা আর মাস্ক পরতে চাই না, বাংলাদেশকে তুমি বেহেশতের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও। প্রভু এই নাতিশীতোষ্ণ অঞ্চলকে তুমি রক্ষা করো, মৃত্যুর অন্ধকার ঠেলে মানব জাতিকে আরেকবার জয়ী করে দাও। আমরা আর মাস্ক পরতে চাই না প্রভু, তুমি বাংলাদেশকে বেহেশতের তালিকাভুক্ত করে নাও। প্রয়োজনে তুমি ফেরেশতা পাঠাও, প্রয়োজনে তুমি ফেরেশতা পাঠাও বেহেশত আর বাংলাদেশের নিয়ামত পরিসংখ্যান করতে। একথা বিশ্বাস করি, কোনো অমিল নেই। আমাদের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম প্রভু, আমরা আর মাস্ক পরতে চাই না, বাংলাদেশকে তুমি বেহেশতের তালিকাভুক্ত করে নাও। বাংলাদেশকে
তুমি বেহেশতের নাম করে নাও। দুটো লাইন বলতে চাইবো ফারুক ভাই। ভীষণ একটা মানবিক অনুভূতি আপনি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতার মধ্যে। একাধারে আপনি দুঃখ, দুঃখবোধ, ক্লেশ, শ্লাঘা সবকিছু একটা সুন্দর একটা মিশ্রণ এই কবিতাটার মধ্যে উপস্থাপন করেছেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমার সেই ভাষা নেই। আমরা খুবই আপ্লুত আপনাকে পেয়ে, এবং আমাদের ইষ্টি কুটুম গ্রুপের দর্শক শ্রোতারাও সবাই খুবই উপভোগ করেছেন আজকের অনুষ্ঠান। আপনি মেসেজগুলো দেখলেই বুঝতে পারবেন পরে। আপনি আমাদের সম্মানিত সদস্য, ইষ্টি কুটুম গ্রুপে আপনি থাকবেন। আমরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন, নেটওয়ার্ক জনিত কারণে হয়তো অনেক উচ্চারণ ভালোভাবে আপনারা শুনতে পারেননি, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এবং আমরা আসলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে তার ব্যক্তিত্বকে নির্ধারণ করব, এটাই মানুষের বড় পরিচয়। যদি মানুষকেই আমরা মানুষ হিসেবে মূল্যায়ন না করি, তাহলে ধর্ম কোথায়? ধর্মটা আগে মানুষকে তো আগে মানুষ হিসেবে তার সত্তার অধিকার দিতে হবে, তারপরে না তার মানুষ হিসেবে মানবিক গুণাবলী হিসেবে সে ধর্মচর্চা করবে না সে ধর্মচর্চা করবে না, সেটা হচ্ছে তার মানবিক গুণাবলীর মধ্যে। কিন্তু আগে তো সে মানুষ হিসেবে তাকে মূল্যায়ন করতে হবে। তো সবাইকে কৃতজ্ঞতা, যারা সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে, তার উপরে আবার সৃষ্টিকর্তাও আছেন, সৃষ্টিকর্তার সাথেই মানুষ, সৃষ্টিকর্তার প্রতিনিধি হচ্ছে মানুষ। তো সবার প্রতি কৃতজ্ঞতা, আমাকে এই লাইভে অংশগ্রহণ করে সঙ্গ দেওয়ার জন্য। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।